হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেস 420 তে আমরা একটা নতুন সিনেমা সিরিজ শুরু করতে চলেছি, যেটার নাম হচ্ছে মিশন ইম্পসিবল। এবং তোমরা যারা হলিউডের টুকটাক সিনেমা দেখেছো তারা অবশ্যই টম ক্রুজ এবং তার বিখ্যাত সিনেমা সিরিজ মিশন ইম্পসিবল এর নামে অবশ্যই শুনেছো। তো এই পর্যন্ত মিশন ইম্পসিবল এর 8টা সিনেমা রিলিজ পেয়েছে। খুব সম্প্রতি 8 নম্বর সিনেমাটা রিলিজ পেল এবং ওটাই লাস্ট সিনেমা ছিল। তবে লাস্টের সিনেমা দেখে তো আমরা আসলে ফুল মজাটা পাবো না। তো এর জন্য আমরা যেটা প্ল্যান করেছি যে একবারে 1 থেকে আমরা সিনেমা দেখা শুরু করব এবং কয়েকদিন আগে যে 8 নম্বর সিনেমাটা রিলিজ পেয়েছে সেটা আমরা সবার লাস্টে দেখবো, যাতে আমাদের এই মিশন ইম্পসিবলের পুরো জার্নি বা অ্যাডভেঞ্চারটা বোঝার সুবিধার হয়। তো যাই এখানে আরেকটা বিষয় লক্ষ্য, এই মিশন ইম্পসিবলের সিনেমা একটু বোঝানো কিন্তু অনেক বেশি কষ্ট। মানে এই সিনেমার যে টেকনোলজি বা যেসব মিশন রয়েছে সেগুলো আমাদের মতো বেশিরভাগ সাধারণ মানুষ একটু কমই বুঝতে পারবে, বা তুমি বুঝতে পারলে আমি খুব একটা ভালো মতো বুঝতে পারিনি। এই জন্য আমার মনে হয় না আমি খুব ভালো মতো এটা এক্সপ্লেন করতে পারবো, তবে তারপরেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তো যাই হোক, সিনেমাটি এক্সপ্লেনের পূর্বে এই সিনেমা সম্পর্কে কিছু ফ্যাক্ট তোমাদেরকে বলি। সিনেমাটি রিলিজ পেয়েছিল 1996 সালে, আজ থেকে প্রায় 30 বছর পূর্বে। এবং ওই সময় সিনেমাটি বানাতে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 800 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় 5000 কোটি টাকার মতো। এবং এই সিনেমাটার IMDb রেটও অনেক ভালো, 10-এ 7.2। তো যাই হোক, এবার আমরা মূল ভিডিওতে যাব। বাট যদি কোনো ব্রেক থাকে তোমরা যেটা করবে, ডিসক্রিপশনে গিয়ে ডুরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার স্টোরি লাইনটা হচ্ছে, আমরা আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআই এর নাম হয়তো সবাই শুনেছি, এবং ওই আমেরিকান গোয়েন্দা সংস্থার সিআই এর একটা আলাদা টিম রয়েছে বা আলাদা একটা ডিভিশন রয়েছে, যাদেরকে বলা হয় IMF। আর IMF অর্থ হচ্ছে ইম্পসিবল মিশন ফোর্স। আর এই ইম্পসিবল মিশন ফোর্সেই কাজ করে হচ্ছে ইথান হান্ট, টম ক্রুজ। কিন্তু ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে, সিআই এর যে এজেন্ট গুলো তারা তো পৃথিবীর বিভিন্ন দেশে মনে করো লুকিয়ে থাকে। ধরো আমিও সিআই এজেন্ট হতে পারি, কিন্তু এই সিআই এজেন্টের একটা লিস্ট কিন্তু ওদের যে মেইন সার্ভার বা ওদের যে হেডকোয়ার্টার সেখানে রয়েছে। আর পৃথিবীর যে কোনো দেশ বিলিয়ন টাকা খরচ করে হলেও এই সিআই এর লিস্টটা পেতে চাইবে, যাতে তারা তাদের দেশের বা বিভিন্ন দেশে যে সিআই এজেন্ট রয়েছে ওদের গতিবিধি লক্ষ্য করতে পারে। তো সিআই এর মধ্যে থেকেই কোনো একজন পার্সন এইসব তথ্য চুরি করে বাইরে মনে করো যে বিক্রি করতে যাচ্ছে, আর তাদেরকে ধরার এই মিশনটা নিয়েই মূলত এই মিশন ইম্পসিবল 1 সিনেমাটা তৈরি হয়েছিল। তো যাই হোক, এরপর যখন সিনেমার মেইন গল্প শুরু হয়, আমরা দেখতে পাই IMF এর টিমকে ইউক্রেনে একটা মিশনে গিয়েছে, এবং সেখানে তাদের টিম ইউক্রেন অবস্থিত রাশিয়ান কোনো গোয়েন্দার কাছ থেকে পিটিয়ে কোনো তথ্য বা ইনফরমেশন বের করার চেষ্টা করছিল। আর এইখানেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার ইথান হান্টকে দেখতে পাই, যে একটা মুখোশ করে মানে অন্য একটা লোক সেজে তার কাছ থেকে তথ্য বের করছিল। আর এই জায়গাতে আমরা জানতে পারি যে IMF এর যে তোমার ওই কর্মীরা রয়েছে, তারা যে কোনো মানুষের মাস্ক পরে বা চেহারা নকল করতে পারদর্শী, তার সাথে যে কারো কণ্ঠ নকল করতে পারে। আর এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ইথান হান্ট, টম ক্রুজ। তো টম ক্রুজ ওই লোকটার কাছ থেকে সকল ইনফরমেশন বের করে নেয়, আর এর ফলে তাদের ইউক্রেন মিশনও সাকসেসফুল হয়ে যায় এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ইথান হান্টের এই কাজে তাকে সহায়তা করেছিল ক্লেয়ার ফিলিপস নামের একজন মেয়ে, যে হচ্ছে জিম ফিলিপসের মেয়ে। আর জিম ফিলিপস ছিল হচ্ছে ওদের যে IMF টিম সেটার লিডার। চিন্তা করো, এই বুইড়া বেটার ভাগ্যে কত সুন্দরী একটা মেয়ে আর কি। তো যাই হোক, জিম তার টিম মেম্বারদের নিয়ে একটা মিটিং করছিল, আর জিম তখন তাদেরকে বলে যে সিআইএ থেকে আমাদের একটা গোপন মিশন দেওয়া হয়েছে, আমাদের একটা চোরকে চুরি করা অবস্থায় ধরতে হবে। আর সেই লোকটি সিআই এর সকল ইনফরমেশন চুরি করছে, এবং সে বাইরের কেউ নয়, সে আমাদের সিআই এরই একজন এজেন্ট, এবং সে এখনো পর্যন্ত অর্ধেক তথ্য চুরি করে নিয়েছে, আর বাকি অর্ধেক তথ্য সে খুব দ্রুতই চুরি করে নেবে। আর সে যেহেতু একজন সিআই এজেন্ট, তাকে আমাদের হাতে নাতে একবারে এভিডেন্স সহ ধরতে হবে, যাতে প্রমাণ করা যায় যে সেই চোর, এবং তার সাথে কারা কারা জড়িত রয়েছে সবাইকে বের করা যায়। আর এখনো পর্যন্ত আমরা যে ইনফরমেশন পেয়েছি সে অনুযায়ী আলেকজান্ডার নামের একজন এই তথ্যগুলো চুরি করছে, মানে ওদের যে হেড জিম সে আর কি এই পুরো বিষয়টা ওদেরকে বলে। আর তারপর দেখা যায় জিম তার পুরো টিম নিয়ে পৌঁছে যায় একটা পার্টিতে, এবং এখানে IMF এর সকল এজেন্টরা ওই পার্টিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এবং সেখানে ওদের টিম অ্যাকাউন্টের সাথে ক্যামেরা এবং মাইকের সাথে কানেক্টেড ছিল, আর তাদেরকে লিড করছিল হচ্ছে জিম। তো যাই হোক, জিম তাদেরকে নির্দেশনা দিতে থাকে যে কার কি করতে হবে। তো এখানে আমরা দেখি ইথান হান্ট, টম ক্রুজও একজন রাজনৈতিক ব্যক্তির মাস্ক পরে সেখানে গিয়েছে, এবং সেখানে তাকে ওয়েলকাম করে সারা নামের একটা মেয়ে। আর সারাও IMF এর একজন মেম্বার বাট অন্য কোম্পানির।
কিন্তু আইএমএফ এর সব কোম্পানি এখানে একটা মনে করে একসাথে মিশন করছে। তো যাই হোক, সারা মূলত ইথানকে সেই রুমে নিয়ে যাওয়ার জন্য এসেছিল যেখানে সিআই এর সকল ইনফরমেশন গুলো রাখা ছিল এবং ওই রুমটি ছিল অনেক হাই সিকিউরিটি সম্পন্ন। আর এখানে আমরা ওদের টিমের আরেকজন মেম্বারকে দেখি যে ইথানের সবচেয়ে ক্লোজ বন্ধু, আর সে একজন হ্যাকার আর কি। তো সে লিফটের টানেলের মধ্যে লুকিয়ে ওদের সকল টেকনিক্যাল সাপোর্ট দিতে থাকে আর সে সারাকে এক্সেস দিয়ে দেয় রুমে ঢোকার। তো সারা রুমে পৌঁছানোর পরে সেখানে তারা করে কি একটা চশমা সেট করে দেয় যার মধ্যে একটা গোপন ক্যামেরা রাখা ছিল, যাতে কি হবে আলেকজান্ডার এসে যখন ইনফরমেশন গুলো চুরি করবে ওই ক্যামেরা রেকর্ড হয়ে থাকবে এবং তার বিরুদ্ধে এটা একটা শক্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। তো যাই হোক, চশমাটি সেখানে রাখার পরে ইথান আর সারা পৌঁছে যায় হচ্ছে লিফটের কাছে যাতে এখান থেকে তারা বের হতে পারে। কিন্তু তখন দেখা যায় সেখানকার লিফটের দরজা পুরোপুরি লক হয়ে গিয়েছে। তো ওই মুহূর্তে ইথান বারবার ওর সাথীকে লিফটের দরজা খুলে দিতে বলে, কিন্তু ওর সাথী বলে আমি দরজাটা আনলকই করতে পারছি না, মনে হচ্ছে আমার উপরে কেউ আবার প্রোগ্রাম ওভাররাইট করছে, মানে আরো কোন একজন হ্যাকার ঢুকেছে এখানে। আর এর সাথে তারা এটাও জানতে পারে যে আলেকজান্ডার উপরে আসছে, মানে আসল চোর। তো এটা শোনার পরে তোরা টেনশনে পড়ে যায় কারণ ওরা তো ধরা পড়ে যাবে। আর তখন জিম ওদেরকে সাহায্য করে এবং জিম করে কি টানেলের দরজা খুলে দেয়, মানে জিম করে কি সেখানকার লিফটের দরজা খুলে দেয়। বাট ওই মুহূর্তে ওখানে কোনো লিফট ছিল না, তো এই জন্য তারা বাধ্য হয়ে ওই লিফটের ফাঁকার মধ্যে ঢুকে পড়ে। আর তখনই সেখানে আলেকজান্ডার এসে পৌঁছায়। আর আলেকজান্ডার তখন রুমে থাকা কম্পিউটার থেকে সকল ইনফরমেশন চুরি করে নেয়। আর এর ফলে যেটা হয় আলেকজান্ডারের বিরুদ্ধে সকল প্রমাণ ওদের হাতে চলে আসে। তো যাই হোক, এরপর ইথান আর সারা সেখান থেকে বাইরে বের হয়ে আসে এবং আলেকজান্ডারের পিছু করে যাতে ওরা আলেকজান্ডারকে ধরতে পারে। কিন্তু তখনই ওই দিকে আবার লিফট উপরে যেতে শুরু করে আর লিফটের উপর বসেছিল সেই হ্যাকার। তো হ্যাকার কিছুই বুঝে উঠতে পারে না এটা কিভাবে কি হচ্ছে। আর সে জিমকে বা ওদের বসকে এই কথা বলে, আর জিম বলে আমি নিজেও বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। এবং জিম ওকে বুদ্ধি দেয় সেখানকার সকল ইলেকট্রিক তার কেটে দাও যাতে লিফট থেমে যায়। তো হ্যাকার এরপর করে কি সেখানকার সকল ইলেকট্রিকের তার কেটে দেয়, কিন্তু তারপরেও লিফট থামে না। আর এর ফলে যেটা হয় ওই হ্যাকার অ্যাক্সিডেন্ট হয়ে সেখানেই মারা যায়। আর এই বিষয়টি ওখানে যে মিশনে গিয়েছে আইএমএফ এর পুরো টিম জানতে পারে এবং তারা শোকে চলে যায়। আর এরপর আমরা দেখি আলেকজান্ডার বাইরে বের হয়ে আসে এবং সেখানে তার কাছে ছিল সকল সিক্রেট ইনফরমেশন এবং তারা বলে আলেকজান্ডারকে এই সব সিক্রেট ইনফরমেশন গুলো নিয়ে কোনোভাবে এখান থেকে আমরা বের হতে যেতে দিতে পারি না। আর তখনই জিম ওদেরকে বলে মনে হয় আমাদেরকে ফলো করছে এবং তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার চেষ্টা করো, মানে আলেকজান্ডারের পেছনে এখন যাওয়ার দরকার নেই। এবং এখানে জিম আরো বলে আমরা ছাড়াও হয়তো আরো কেউ এখানে মিশনে রয়েছে। তো এই কথা শুনে আমাদের টম ক্রুজ বা ইথান হান্ট সারাকে বলে সমস্যা নেই, তুমি আলেকজান্ডারের পিছনে যাও, আমি জিমের কাছে যাচ্ছি, জিমকে বাঁচাতে যাচ্ছি, মানে ওদের বসকে। তো এটা বলে ইথান করে কি দ্রুত জিমের কাছে যেতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই ইথান গুলির শব্দ শুনতে পায়, এর সাথে জিমের চিৎকার, মানে ওদের বসের চিৎকার। আর সে ক্যামেরায় দেখে জিমের হাতে রক্ত লেগে রয়েছে, অর্থাৎ জিমের গুলি লেগেছে। তো এটা দেখে ইথান দৌড়ে জিমের কাছে যেতে শুরু করে, কিন্তু জিম সেখান থেকে নদীতে পড়ে যায়। আর এরপর ইথান যখন সেখানে পৌঁছায় না সেখানে জিমের ডেড বডি ছিল না সেখানে অন্য কেউ ছিল। তো এটা দেখে ইথান টেনশনে পড়ে যায়। আর তারপর ইথান এই সবকিছু সারাকে জানানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ওদের নিজেদের মধ্যে যে একটা কানেকশন ছিল ওয়্যারলেসে সেটা কানেকশন নষ্ট হয়ে যায়। আর ওই মুহূর্তে ইথান একটা বিশাল ব্লাস্টের আওয়াজ শুনতে পায়। আর ইথান দেখে যে গাড়িটিকে ব্লাস্ট করে দেওয়া হয়েছে সেই গাড়ির মধ্যে ওদের বস জিমের স্ত্রী ক্লেয়ার বসেছিল, অর্থাৎ ক্লেয়ারকেও মেরে ফেলা হয়েছে। তো এর মানে এ পর্যন্ত 3 জন মারা গেল ওদের টিমের, একজনকে গুলি করে মারা হলো, আরেকজনকে ব্লাস্ট করে মারা হলো। আর অন্যদিকে আমাদের সারাকে দেখানো হয় যে এখনো পর্যন্ত আলেকজান্ডারকে ফলো করছিল। আর কিছু দূর যাওয়ার পরে সারা দেখে যে এক লোক আলেকজান্ডারের উপর হামলা করেছে। তো এরপর তাকে বাঁচাতে সারা যখন সেখানে পৌঁছায় ওই লোকটা তখন সারার উপরও হামলা করে। মানে এখানে কি হয়েছে, আলেকজান্ডারকেও মেরে ফেলা হয়েছে, তার কাছ থেকে ফাইলগুলো চুরি করে নেওয়া হয়েছে, এরই সাথে সারাকেও মেরে ফেলা হয়েছে। তো এই সবকিছু দেখে ইথান একদম ভেঙে পড়ে এবং ইথান বুঝতে পারে সে একটা বিশাল ঝামেলায় ফাঁসতে চলেছে। আর এই কারণে সে দ্রুত সেখান থেকে পালায়। আর এর কিছু সময় পরে সে করে কি তাদের আইএমএফ এর যে মেইন ডিরেক্টর যার নাম হচ্ছে ইউগ্রেন ক্রিটিস, সর্বোচ্চ বড় পর্যায়ের লোক, তাকে কল করে। আর এখানে ইথান ক্রিটিসকে বলে যে ওর পুরো টিমের সাথে কি হয়েছে, 4 জনকে মেরে ফেলা হয়েছে এবং সে একটা বিশাল ঝামেলার মধ্যে রয়েছে, মানে এখানে আমেরিকারই বড় ধরনের কোন একটা হয়তো সিক্রেট টিম এসেছে। তো ক্রিটিস তখন ইথানকে বলে তুমি এখনই আমার সাথে দেখা করো। তো এরপর ক্রিটিসের সাথে দেখা করতে ইথান পৌঁছে যায় একটা রেস্টুরেন্টে এবং কথায় কথায় ইথান তখন ক্রিটিসকে বলে একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, সেখানে আমাদের টিম ছাড়াও আইএমএফ এবং সিআই এর অনেক এজেন্টকে আমি দেখেছিলাম, কিন্তু এই বিষয়ে আমাদেরকে আগে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যে তারা সেখানে থাকবে। আমি এটা বুঝতে পারছি না তারা সেখানে কেন ছিল। তো এরপর ক্রিটিস এখানে আসল সত্য কথাটা বলে। সে বলে দেখো এটা একটা ডাবল মিশন ছিল, এই পুরো মিশনটা আমরা করেছিলাম আমাদের মধ্যে যে গুপ্তচর রয়েছে বা কারা আমাদের ইনফরমেশন বাইরে লিক করছে তাদেরকে ধরার জন্য, এবং এই পুরো মিশনটাই ছিল আমাদের সাজানো। আলেকজান্ডার আমাদের লোকই ছিল এবং ও যে ফাইল চুরি করবে, ওকে কে ফলো করবে, ওকে কে ধরবে, এইটা চেক করার জন্য আমরা মূলত মিশনটা করেছিলাম। এবং আমরা ম্যাক্স নামের একজনের সম্পর্কে জানতে পেরেছি যার অস্ত্রের ব্যবসা রয়েছে এবং সে সারা দুনিয়াতে অবৈধ অস্ত্রের ব্যবসা করে, এবং আমরা তার একটা মেসেজ ট্র্যাক করে জানতে পেরেছি যে তার সাথে আমাদের একটা আইএমএফ এজেন্ট যুক্ত রয়েছে আর সেই তাকে এইসব ইনফরমেশন গুলো দিচ্ছে। তো এর জন্য আমরা এই মিথ্যা মিশনটিকে সাজিয়েছিলাম এবং যেসব ইনফরমেশন আলেকজান্ডার কম্পিউটার থেকে নিয়েছে এগুলো সবই নকল
এবং যে পেন ড্রাইভটিতে নিয়েছে সেটা একটা জিপিএস ডিভাইস, এবং ওই পেন ড্রাইভটা যে কম্পিউটারে ঢুকবে আমাদের কাছে নগদ লোকেশন চলে আসবে। আর আমি জেনে বুঝে এগুলো করেছি, কারণ আমরা জানতাম আজকেই গুপ্তচর অবশ্যই একটা না একটা কিছু করবে ওই ইনফরমেশন গুলো চুরি করার জন্য, আর এরপর তাকে আমরা হাতে নাতে ধরে ফেলবো। এবং দেখো আমরা গুপ্তচরকে ধরেই ফেললাম। মানে তোমরা হয়তো বুঝতে পেরেছো, আলেকজান্ডার যে চুরি করবে, আলেকজান্ডারকে চোর কিন্তু আইএমএফ এর যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাই বানিয়েছে, এবং এটা ছড়িয়ে দিয়েছে সকল আইএমএফ কর্মকর্তাদের মধ্যে যে আলেকজান্ডার আজকে সকল তথ্য চুরি করবে, এবং তারপর আইএমএফ এর যে ব্যক্তিটা আলেকজান্ডারের পিছু নেবে তারা বুঝতে পারবে এবং ধরে ফেলবে, বা যে পেন ড্রাইভ চুরি করে ওদের কাছে দেবে না ওরা ধরে ফেলবে, এরকম একটা কিছু। তো যাই হোক ওই ডিরেক্টর বলে আমরা জানতাম গুপ্তচর আজকে কিছু না কিছু অবশ্যই করবে এবং আমরা তাকে হাতে নাতে ধরে ফেলবো। আর এরপর ইথানকে অবাক করে দিয়ে বলে দেখো তাকে আমরা ধরেও ফেললাম, আর এখানেই সেই গুপ্তচর। তো ইথান বলে কে গুপ্তচর, কাকে ধরলেন? ক্রিটিস বলে কেন তুমি? কারণ আমাদের কাছে তোমার বিরুদ্ধে দুটো প্রমাণ রয়েছে। প্রথমত এই মিশনে তোমার গ্রুপের সবাই মারা গিয়েছে কিন্তু তুমি মরনি, আর দ্বিতীয়ত তোমার অ্যাকাউন্টে এই মাত্র $1,50,000 ঢুকেছে, এর মানে হচ্ছে বাংলাদেশি প্রায় মনে করো 1.5 কোটি টাকা। আর এই সব তথ্যই প্রমাণ করে যে তুমি সেই ডাবল এজেন্ট যে আমাদের তথ্য বাইরে লিক করছে। তো সবচেয়ে ভালো হয় তুমি নিজেকে আমাদের কাছে সারেন্ডার করে দাও। তো এটা শুনে ইথানের মাথায় তো আকাশ ভেঙে পড়ে, ধরলাম না শুইলাম না, আমি হইলাম চোর, তো যে কোনো ভাবেই তো আমাকে এখান থেকে পালাতে হবে, আমি তো ফেসে যাচ্ছি, আমার নিজেকে নিরপরাধ প্রমাণ করে তারপর আসতে হবে। তো তোমরা জানো সিক্রেট এজেন্ট যারা থাকে তাদের কাছে কিন্তু অনেক ধরনের অস্ত্র থাকে অত্যাধুনিক। তোর কাছে এক ধরনের চুইংগাম ছিল যেটা ব্লাস্ট হতো, তো ওকে একটা চুইংগাম বের করার পকেট থেকে এবং পাশে একটা বিশাল অ্যাকোরিয়াম ছিল সেটার গ্লাসে লাগিয়ে দেয়, এবং এরপর যখন ওই চুইংগামটা ব্লাস্ট হয় সেখানে অ্যাকোরিয়াম ভেঙে পুরো রেস্টুরেন্টটা ভেসে যায়, হাঙ্গামা শুরু হয়। আর এই সুযোগে ইথান করে কি সেখান থেকে পালায় এবং সোজা পৌঁছে যায় সেফ হাউসে, মানে এই আইএমএফ এর যে টিম রয়েছে তাদের একটা গোপন জায়গা রয়েছে বা একটা গোপন ফ্ল্যাট রয়েছে যে যেখানে থাকুক ওখানে গিয়ে মিট করতে পারবে। তো এখানে আসার পরে ইথান করে কি সব তথ্যগুলো একত্র করতে থাকে এবং মনে করতে থাকে ক্রিটিস তাকে কি বলেছে মানে ওই ডিরেক্টর। আর তখন ইথানের মনে পড়ে সে ম্যাক্স নামের একজনের নাম নিয়েছিল যে অস্ত্রের বিজনেস করে, এবং সে ম্যাক্সের বিষয়ে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করার জোগাড় করে কিন্তু কোথাও কোনো তথ্য পাচ্ছিল না। আর তখন ইথানের মনে পড়ে যে ক্রিটিস তাকে বলেছিল যে ম্যাক্সের সাথে মানে অস্ত্র ব্যবসায়ীর সাথে যে যোগাযোগ করছিল তার কোড নেম হচ্ছে জব 314। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমার নাম হচ্ছে আলামিন, তো আমি নিজের নাম ইউজ না করে মনে করো একটা সন্ত্রাসীর সাথে যোগাযোগ করছি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বা ইমেল অ্যাড্রেস খুলে, আর কোড নামটা হচ্ছে কি জব 314। তো এই জব 314 নামটা শুনে ইথানের মাথা একটু খেলে এবং সেই নামে সার্চ করতে শুরু করে, কিন্তু এই নামে কোথাও কোনো তথ্য পায় না, কারণ এটা তো ফেক নাম, কোথায় কি তথ্য থাকবে। তো এই কারণে ইথান হতাশ হয়ে পড়ে। আর তখনই তার নজর পড়ে পাশে রাখা একটা বাইবেলের উপর, আর তখন ইথানের মনে পড়ে যে জব 314 নামে বাইবেল একটা ছন্দ রয়েছে, হতে পারে ওখানে কোনো একটা আমি ক্লু পাবো। তো এরপর অনুমান করে কি একটা মেল অ্যাড্রেস টাইপ করে, এবং অবাক করার বিষয় হচ্ছে এই মেইল অ্যাড্রেসটা ভ্যালিড ছিল। মানে তোমাকে আমি বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমাদের চ্যানেলের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, এখন তুমি যদি আবল তাবল নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস লেখো সেটাই কিন্তু মেল যাবে না, কিন্তু আমাদের টম ক্রুজ করেছে কি সে প্রেডিকশন করে তথ্য নিয়ে একটা ইমেল অ্যাড্রেস লিখেছে এবং সেটা ভ্যালিড হয়েছে, মানে ওই নামে আসলে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে যোগাযোগ করা যাবে, এবং এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেই ম্যাক্সের সাথে ওই জব নামে লোকটি যোগাযোগ করেছে। আর ওই জব ছিল হচ্ছে সিআই এরই একজন গুপ্ত এজেন্ট যে আর কি সিআই এর সাথে 2 নম্বরই করছিল, আর জব হচ্ছে তার ফেক নেম। তো যাই হোক ওই ইমেল অ্যাড্রেসে আমাদের ইথান হান্ট করে কি একটা মেইল পাঠায় এবং ম্যাক্সকে বলে যে ইনফরমেশন তোমাকে পাঠানো হয়েছে ওই সবকিছু নকল, তুমি যদি এটা কম্পিউটারে ঢোকাও তাহলে কিন্তু একেবারে ধরা পড়বে, লোকেশন চলে যাবে, আর আসল ইনফরমেশন রয়েছে আমার কাছে, তো যত দ্রুত সম্ভব আমার সাথে দেখা করো। তো এখানে ইথান যোগাযোগ করেছে কার সাথে? ওই যে অস্ত্র ব্যবসায়ী তার সাথে। কার ইমেল দিয়ে? ওই অস্ত্র ব্যবসায়ীর সাথে এই সিআই এর যে এজেন্ট 2 নম্বরই করে যোগাযোগ করতো যে ইমেল দিয়ে সেই ইমেল দিয়ে, এবং ইথানের এখানে লক্ষ্য হচ্ছে সে অস্ত্র ব্যবসায়ীর কাছে যদি যেতে পারে তাহলে সেই সিআই এর 2 নম্বর লোকটাকে তাকে বের করতে পারবে অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে, আর এই জন্য সে মিথ্যা কথা বলে যে আমার কাছে অরিজিনাল ইনফরমেশন রয়েছে। আর তখনই ইথানের অনুভব হয় এই রুমে কেউ ঢুকেছে। তো ইথান দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে জিমের স্ত্রী। তো বসের স্ত্রীকে দেখে ইথান তো পুরোপুরি হচ্চকিত হয়ে যায় এবং মনে করে একটু জবরদস্তি করে ধরে বলে হ্যাঁ আমি তোমাকে দেখলাম তোমার নিজের গাড়ি ব্লাস্ট হয়ে উড়ে যেতে, তুমি কিভাবে জীবিত রয়েছো? বাট এখানে ক্লিয়ার ইথানকে বলে ব্লাস্টের আগে আমি গাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, এবং এখানে ইথান এবং ক্লিয়ারের যে সিস্টেমটা আমরা দেখি কথা বলার সিস্টেম, মানে ইথান যেভাবে জোরাজোরি করছে ক্লিয়ারকে, মনে হচ্ছে ইথানের বহুদিনের ক্ষেত ছিল এই বসের বউয়ের উপরে, যেটা আজকে সুযোগ মতো আর কি ছেড়ে দিল। তো যাই হোক এরপর ইথান করে কি ক্লিয়ারকে সব খুলে বলে মানে ওই মেয়েকে, এবং এখানে ইথান বলে যে আইএমএফ এই পুরো মিশনটা একটা গুপ্তচর ধরার জন্য সাজিয়েছিল, আর ওই মিশনে আমাদের টিমের সবাই মারা গিয়েছে, এবং আইএমএফ মনে করছে আমি সেই গুপ্তচর যেই তথ্যগুলো বাইরে পাঠাচ্ছি, আর এ কারণে আইএমএফ সিআইএ সবাই আমার পেছনে পড়ে রয়েছে। তবে আমি এটাও জানি কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আর এ কারণে আমার অ্যাকাউন্টে বলা নেই কারণে হঠাৎ করে 1.5 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে, যাতে করে আইএমএফ শিওর হয় যে আমি সেই গুপ্তচর। কিন্তু আমিও তো কম না, আমি এই সবকিছুর পর্দা ফাঁস করব, আর এ কারণে আমি সবার আগে ওই আসল সিআই এর লিস্টটা চুরি করব, মানে আসল যে তথ্য রয়েছে সিআই এর সম্পর্কে সেটা চুরি করবে, আর তারপর ম্যাক্সের কাছে পৌঁছাবো, আর তারপর ম্যাক্সের মাধ্যমে আমি আসল সেই ভিলেনকে ধরবো। আর ওরা দুজন কথা বলতে বলতেই ইথানের কাছে
ম্যাক্সের পক্ষ থেকে ইমেলের রিপ্লাই আসে। তো এখানে অস্ত্র ব্যবসায়ী ম্যাক্স জানায় সে দ্রুত ওর সাথে দেখা করতে চায়। তার সাথে এটাও লিখেছিল যে ইথানকে তার কাছে কিভাবে পৌঁছাতে হবে। তো যাই হোক, এরপর ইথান করে কি ম্যাক্সের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে এবং ম্যাক্সের দেওয়া লোকেশনে পৌঁছানোর পর ইথান দেখে সেখানে একটা গাড়ি এবং একটা লোক তার জন্য অপেক্ষা করছিল এবং এরপর ওই গাড়িতে করে ইথানকে মুখ আটকে নিয়ে যাওয়া হয় ম্যাক্সের সামনে। তো ম্যাক্সকে দেখে ইথান তো অবাক হয়ে যায়, কারণ এটা একটা মহিলা ছিল। তো ওই মহিলা বা ম্যাক্স তখন ইথানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আসলে আমাকে কি বলতে চাও? ইথান তখন ম্যাক্সকে বলে, তুমি যদি ওই ইনফরমেশন কম্পিউটারে ঢোকাও, সাথে সাথে এখানে আইএমএফ এর পুরো টিম চলে আসবে, আর তোমার যদি আসলে ইনফরমেশনের দরকার হয় সেটা আমি একমাত্র তোমাকে এনে দিতে পারি। তো ম্যাক্স তখন বলে, আমি তোমার উপর কিভাবে ভরসা করব? তোমার কোনো কথাই তোমার বিশ্বাস হচ্ছে না, আর তুমি এত কিছু কিভাবে জানো? আর তখন ইথান বলে, আমিও আইএমএফ এজেন্ট ছিলাম, কিন্তু আইএমএফ থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। আর তখন ম্যাক্স জিজ্ঞাসা করে, তোমাকে আইএমএফ থেকে কেন বের করে দেওয়া হলো? ইথান তখন বলে, তারা আমাকে অনুপ্রবেশকারী গুপ্তচর মনে করছে, যে আমরা তাদের তথ্য লিক করছি, আর এই কারণে আমি ইনফরমেশন চুরি করে এনে তোমাকে দেব, কিন্তু এর বদলে আমি $1 কোটি চাই। এর সাথে জব নামের ওই ব্যক্তির সকল ইনফরমেশন তুমি আমাকে দেবে। মানে সিআইএ এর বা আইএমএফ এর যে ব্যক্তি ওকে তথ্য দিত এই অস্ত্র ব্যবসায়ীকে, সেই তথ্য ইথান হান্ট চায়। বাট এখানে অস্ত্র ব্যবসায়ী ম্যাক্স বলে, জবের ব্যাপারে আমরা তো খুব বেশি কিছু জানি না। বাট ইথান তখন বলে, দেখো তোমার যদি ওই ইনফরমেশনের দরকার হয় তুমি যেভাবেই হোক জবকে আমার কাছে এনে দেবে, আর আমি জানি সিআইএ এর এই তথ্য তুমি $1 বিলিয়ন বিক্রি করতে পারবে আমেরিকার শত্রুদের কাছে, তোমার অস্ত্রের মতো এই তথ্য বিক্রি হবে। তো তখন ওই অস্ত্র ব্যবসায়ী ম্যাক্স বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এর আগে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি কি সত্যিই বলছো কিনা? তো এটা বলেই ম্যাক্স করে কি, ওই ফেক ইনফরমেশন গুলো ভরা পেন ড্রাইভটি কম্পিউটারে ঢোকায় এবং সাথে সাথে আইএমএফ এর কাছে সিগন্যাল চলে যায় এবং আইএমএফ টিপ সেখানে পৌঁছে আসে। কিন্তু ততক্ষণে ম্যাক্সটা তো বেরিয়ে গিয়েছে, কিন্তু এর ফলে ম্যাক্সও বুঝে যায় যে ইথান যা বলেছিল সত্য বলেছিল। তো যাই হোক, তারপর ম্যাক্স ইথানকে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তোমার সাথে আমার ডিল ফাইনাল, আর তুমি আমাকে এই সকল ইনফরমেশন এনে দেবে, বদলে আমি তোমাকে $1 কোটি দেবো। $1 কোটি মানে বুঝতেছো প্রায় 100 কোটি টাকা, আর এই সময় প্রায় 130 কোটি টাকা। আর শুধুমাত্র 130 কোটি টাকা নয়, এর সাথে জব নামের ব্যক্তিকেও তোমার হাতে তুলে দেবো। তো যাই হোক, ওদের ডিল ফাইনাল হওয়ার পরে ইথান করে কি সেখান থেকে সেফ হাউসে ফিরে আসে এবং ক্লেয়ারকে সব খুলে বলে, আর তার সাথে ইথান এটাও বলে, আমাদের সিআই এর হেডকোয়ার্টারে ঢুকে সকল ইনফরমেশন চুরি করতে হবে, আর তাহলে আমাদের কাছে টাকাও চলে আসবে, প্লাস আমরা নির্দোষ হয়ে যাব। তো ক্লিয়ার এই বিষয়ে রাজি হয়ে যায়, আর সেও চাইতো তার হাজবেন্ডের জিমের হত্যার বদলা নিতে, কারণ সিআই এর ওই 2 নম্বর এজেন্টই তার স্বামীকে মেরেছে। কিন্তু কাহিনী হচ্ছে সিআই এর হেডকোয়ার্টার থেকে চুরি করা কি এত সহজ? ওদের আরো কিছু এক্সপিরিয়েন্সড এজেন্টদের দরকার, আর এই জন্য তারা করে কি, পুরাতন 2জন আইএমএফ এজেন্টকে তাদের টিমে নিয়ে নেয়। আর তাদের মধ্যে ছিল একজন হ্যাকার যার নাম হচ্ছে লুথার স্টেল, আর একজন ছিল হচ্ছে পাইলট যার নাম হচ্ছে ফ্রেন্স ক্রিগার। তো দ্রুত তারা 2জন ইথানের কাছে পৌঁছে যায় এবং ইথান তাদেরকে মিশনের প্ল্যানিং সম্পর্কে বলতে শুরু করে। তো এখানে ইথান বলে, আমাদেরকে সিআই এর হেডকোয়ার্টার থেকে চুরি করতে হবে। তো সিআই এর হেডকোয়ার্টারের নাম শুনে ওরা 2জন চমকে ওঠে এবং বলে, এটা একটা কথা কইলা মিয়া, তুমি মনে হয় খুব পিনিকে আছো, পিনিক কাটলে তারপর বইলো, তারপর এসে আসল আলোচনা করবনি। বাট ইথান বলে, না আমি পিনিকে নেই, তুমি জাস্ট একবার ভাবো, এই কাজটা যদি আমরা করতে পারি 130 কোটি টাকা পাবো। বাট এখানে ইথানের কিন্তু কোনো টাকার চাহিদা নেই, সে শুধুমাত্র জবকে ধরতে চায় যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। মানে ওই 2 নম্বর লোকটাকে ধরলেই তো সে নির্দোষ প্রমাণ করতে পারলো নিজেকে। বাট ওরা 2জন টাকার কথা শোনার পরে রাজি হয়ে যায়, বলে জান যাই যাক, টেহা লাগবো, সবার উপর টেহা সত্য তাহার উপর নাই, তুমি আমাদের জাস্ট পুরো প্ল্যানিংটা বলো। তো এরপর ইথান প্ল্যান করা শুরু করে যে আমাদেরকে ইনফরমেশন চুরি করতে হবে সিআই এর ভল্ট থেকে, আর ওই জায়গাটা দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম দিয়ে প্রোটেক্টেড করা রয়েছে, এবং যে কক্ষ থেকে আমাদেরকে ইনফরমেশন চুরি করতে হবে সেই কক্ষে প্রবেশ করা অনেক কঠিন, আর এর জন্য আমাদের 3টা সিকিউরিটি সিস্টেমকে পার করতে হবে, এবং সেখানে প্রবেশের সময় আমাদের থেকে যদি কোনো রকমের শব্দ তৈরি হয় আমরা ধরা পড়ে যাব, এবং আমাদের শরীরের তাপমাত্রা যদি কক্ষের তাপমাত্রার চেয়ে বেশি হয় তাও আমরা ধরা পড়ে যাব, এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের শরীরের যদি কোনো কিছু নিচে পড়ে বা একটা ঘামও যদি আমাদের নিচে পড়ে তারপরও আমরা সেখানে ধরা পড়ে যাব। তো একজন প্রশ্ন করে, ওখানে আমরা ঢুকবো কিভাবে? তো এখানে ইথান বলে, ওখানে একটা রাস্তা রয়েছে, আর সেখানে টানেলের মধ্যে একটা দরজা রয়েছে, আর ওই দরজা দিয়ে আমরা ইজিলি কক্ষে ঢুকতে পারবো, যদিও সেখানে লেজার ডিটেক্টর রয়েছে, কিন্তু লুথার সেটা হ্যাক করে বন্ধ করে দিতে পারবে। তো যাই হোক, এরপর তারা করে কি, তাদের পুরো প্ল্যানটি কমপ্লিট করে নেয়। মানে সিনেমাতে বিষয়টা কত সহজ, তাই না? সিআইএ যারা জানে যে কোন রুমে কোন সন্ত্রাসী রয়েছে, কোন রুমে ওর বিপক্ষের কোন শত্রু রয়েছে, স্পেসিফিক ওই রুমটাই ধ্বংস করে দেয়, তাকেই মেরে দেয়, ওদের সিস্টেমে গিয়ে চুরি করবো ওরা। তো যাই হোক, পরদিন ওরা পৌঁছে যায় হচ্ছে সিআই এর হেডকোয়ার্টারে। তো লুথার সেখানকার সিস্টেমে ঢুকে সেখানকার ফায়ার অ্যালার্মটা অন করে দেয়, আর এই সুযোগে ইথান আর ক্লারা করে কি ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ে, আর তারপর ক্লায়ার করে কি ড্রেস চেঞ্জ করে সেই ব্যক্তির কাছে পৌঁছায় যে ওই ভল্টের রুমে একটু পরপর চেক দেয় আর কি। কিন্তু ওই ক্লায়ার করে কি তার কাছে বসে তার কফিতে ওষুধ মিশিয়ে দেয় যাতে তার পাতলা পায়খানা হয় এবং পায়খানায় কিছুক্ষণ দেরি করে, বা ওই রুমে যে ঢুকবে তাদের সবাইকে আটকাবে আর কি ক্লায়ার, যাতে কেউ না ঢুকতে পারে। আর এরপর দেখা যায় লোকটা যখন কক্ষে যাওয়ার জন্য তৈরি হয় তখনই তার পেট খারাপ হয় এবং সে ওই পর্যন্ত পৌঁছাতে পারে না। আর অন্যদিকে আমরা ইথান আর ক্রিগারকে দেখি, তারা 2জন সেই কক্ষ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং এই দরজা দিয়ে নিচের কক্ষে নামার জন্য পুরো রেডি। তো ক্রিগার তখন তার শরীরে একটা দড়ি বেঁধে নেয়, আর সেই দড়িতে ঝুলে ইথানকে ধীরে ধীরে কক্ষের নিচে পাঠাতে শুরু করে, এবং কিছু
কিছুক্ষণের মধ্যেই ইথান কম্পিউটার থেকে সকল ইনফরমেশন গুলো চুরি করে এবং আবারও টানেলে ফিরে আসে। বাট তখনই সেই লোকটা এসে পৌঁছায় এবং লোকটা এসে দেখে কম্পিউটার থেকে সকল ডাটা চুরি করে নেওয়া হয়েছে। আর এরপর এই বিষয়টি যখন সিআইএ জানতে পারে তারা পৌঁছায় ক্রিটিজের কাছে এবং তারা তাকে বলে এসব ইনফরমেশন তুমি চুরি করেছো, মানে ক্রিটিজের আন্ডারে যে আইএমএফ এজেন্টরা রয়েছে তারা চুরি করেছে, তো তোমার দায়ী। বাট ক্রিটিজ বুঝতে পারে এই ঘটনা অবশ্যই ইথান চুরি করেছে, কারণ সে জানে ইথান একটা বিশ্বাসঘাতক আর এই কাজ সে ছাড়া আর কেউ করেনি। তো এই কারণে ক্রিটিজ যে কোনো ভাবে ইথানের সাথে এখন কথা বলতে চায়, কারণ ওর উপর দায় এসে পড়েছে। তো এই জন্য সে করে কি ইথানের বাবা মাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে অ্যারেস্ট করিয়ে নেয়। আর ক্রিটিজ জানতো এটা করলে ইথান তার সাথে যোগাযোগ করবে। তো ফাইনালি এটাই হয়। ইথান করে কি ক্রিটিজকে কল করে এবং বলে যে তুমি এটা কেন করেছো। বাট ক্রিটিজ এখানে বলে তুমি যদি আমার সাথে দেখা করো তোমার বাবা মাকে আমি ছেড়ে দেবো। কিন্তু এই কথার মধ্যেই ক্রিটিজ আবার করে কি ইথানের লোকেশন ট্র্যাক করে জেনে নেয় যে ও কোথায় রয়েছে, কোন দেশে রয়েছে, মানে ইংল্যান্ডে রয়েছে বর্তমানে আর কি। কিন্তু ওদের কথাবার্তার মধ্যেই আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে। হঠাৎ ইথানের কাছে এসে উপস্থিত হয় হচ্ছে জিম, ওদের বস জিম। তো জিমকে দেখে ইথান তো পুরো হতবাক হয়ে যায়, কামড়া হইলো কি, হালা মরছিল, ভালোই হয়েছিল, ওর বোর্ডা আমার কাছে থাকে, এখন মজায় আছিলাম আমি। তো তবে এই কথা বুকে চেপে রেখে ইথান বলে তুমি মারা যাও নাই? জিম তখন বলে না, আমি আহত ছিলাম, কিন্তু আমার অবস্থা খুব খারাপ ছিল জানো, আমার ওইটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি যদি বেঁচেও থাকি ইথান তোমার ভয় নাই, আমার বউ তোমার কাছেই থাকবে। কিন্তু এখন কামের কথা বলি তোমারে, কামের কথা শুনো। আমার শরীরে গুলিটা লাগার পরে যখন আমি অসুস্থ ছিলাম, শরীর ঠিক হওয়ার পরে আমি সেই সেফ হাউসে যাই, আমাদের সেই সেফ হাউসে, কিন্তু সেখানে গিয়ে আমি কাউকেই পাই না। আমি জানতে পারি তুমি ইংল্যান্ডে রয়েছো। আর আমি তোমাকে এখন একটা বিষয় জানাতে চাই, তুমি কি জানো আমাদেরকে কে ধোকা দিয়েছে, আমাদেরকে কে ফাঁসিয়েছে? আমাদেরকে ধোকা দিয়েছে এবং ফাঁসিয়েছে হচ্ছে ক্রিটিস, এবং ক্রিটিসই আমাদের সকল সাথীদের মৃত্যুর জন্য দায়ী। আর এই কারণে আমাদের সাথীদের মৃত্যুর বদলা আমাদের নিজেদেরই নিতে হবে। তো এটা শোনার পর ইথান তো যেতে যায়, রাজি হয়ে যায় বদলা নিব। তো এরপর তারা সবাই মিলে একটা প্ল্যানিং এর উপর কাজ করা শুরু করে। আর এর জন্য তারা ম্যাক্সকেও ডাকে, অস্ত্র ব্যবসায়ী, যাতে তারা ম্যাক্সের কাছ থেকে জানতে পারে যে আসল জবকে। কিন্তু এখানে উল্লেখ্য ম্যাক্স নিজেও তো ওই আসল জবকে দেখেনি বা ওই 2 নম্বর সিআই এজেন্টকে দেখেনি, জাস্ট অনলাইন ভিত্তিক আলোচনা হয় এবং তারা তো কেউ গরু না যে ধরা খাওয়ার মতো কাজ করবে। তো যাই হোক, এখানে ইথান যেটা করে সে ম্যাক্সকে বলে আমার কাছে অরিজিনাল তথ্য সব রয়েছে সিআই এর, এবং কালকে ট্রেনে তোমার সাথে এটা আমি লেনদেন করব, এবং জব এটা জানতে পারে। আবার এখানে ইথান করে কি ক্রিটিসকে ওই কথা বলে দেয় যে ট্রেনে তো আমি তোমার তথ্য আদান প্রদান করব, তবে এটা কেন করে আমরা এটা পরে জানতে পারবো। তো যাই হোক, এরপর ওদের টিমের যে পাইলট ছিল যার নাম হচ্ছে ট্রিগার, তাকে বলা হয় হেলিকপ্টার নিয়ে তুমি ট্রেনের উপরে থাকবে, যাতে আমি ওই তথ্যগুলো দিয়ে জবের তথ্য নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে পারি। আর তারপর ইথান করে কি ম্যাক্সকে কল করে এবং বলে তোমার সিটের নিচে একটা ব্ল্যাক লেদার রয়েছে আর তার মধ্যেই তুমি সকল ইনফরমেশন পেয়ে যাবে। আর ম্যাক্স তখন ইথানকে বলে এই ট্রেনের লাকেজ চেম্বারে সিলভার কালারের একটা ব্রিফকেস রাখা রয়েছে, সেখানে তুমি তোমার 1,30,00,000 টাকা পেয়ে যাবে। বাট ইথান জিজ্ঞাসা করে আমার টাকা না, আমার জব দরকার। জব মানে চাকরি না আর কি, মানুষের নাম। আর এর উত্তরে ম্যাক্স তখন বলে ওকেও তুমি সেখানেই পাবে। আর এদিকে ম্যাক্স করে কি সকল ইনফরমেশন গুলো চেক করে নেয় এবং এখানে সকল ইনফরমেশন আসল ছিল। আর তারপর ম্যাক্স করে কি সিক্রেট ইনফরমেশন গুলো সেখান থেকে ট্রান্সফার করার চেষ্টা করছিল, বাট কোনো ইনফরমেশন ট্রান্সফার করা যাচ্ছিল না, মানে নেট কাজ করছিল না, কারণ তাদের পাশেই বসেছিল একজন হ্যাকার যার কাছে ছিল হচ্ছে একটা জ্যামার। তবে সে কোন দলের হয়ে কাজ করছে এটা এখন আমরা জানতে পাই না আর কি। আর অন্যদিকে ইথান ক্লেয়ারকে কল করে বলে দেয় লাকেজ কম্পার্টমেন্টে একটা সিলভার ব্রিফকেসের মধ্যে 1,30,00,000 টাকা রাখা আছে এবং সেখানে আমরা জবকে পেয়ে যাব। তো এরপর ক্লিয়ার করে কি ফোন রেখে লাকেজ কম্পার্টমেন্টের দিকে যাওয়া শুরু করে এবং লাকেজ কম্পার্টমেন্টে পৌঁছানোর পরই ক্লিয়ার সেখানে বুড়ো স্বামী জিমকে বসে থাকতে দেখে, যার উপরে ক্লিয়ার অভিযোগ আমি জোয়ান একটা মায়া বুড়া বেটার জামাইয়ের সাথে দিছে আমায় বিয়া। কিন্তু সত্যি বলতে ক্লিয়ারের মোটেও অভিযোগ নেই তার বুড়ো জামাই নিয়ে, কারণটা হচ্ছে এখানে এই গল্পের আসল টুইস্ট। ক্লিয়ার সেখানে জিমের কাছে গিয়েই একটা আশ্চর্যজনক কথা বলে জিম চলো আমরা এই টাকা নিয়ে এখন পালাবো, তবে ইথানকে প্লিজ মেরো না, ইথান ছেলেটা অনেক ভালো, ওকে আমরা ছেড়ে দেই। আর এর ফলে কি হবে, শব্দ সর উপরে পড়বে, ও জেলে থাকবে কিন্তু বেঁচে থাক। বাট তখনই দেখা যায় এটা তো জিম নয়, এটা হচ্ছে ইথান হান্ট, এবং সে এখানে জিমের মাস্ক পরেছিল। তো ক্লিয়ার তো ইথানকে দেখে হকচকিয়ে যায়, কিন্তু তখনই সেখানে আসল জিম চলে আসে এবং ইথানের উপর বন্দুক তাক করে। তো এই জায়গা সেই সিনেমার আসল রহস্য। তো এখানে ইথান বলে আমি অনেক আগে থেকেই জানতাম যে আইএমএফ এর মধ্যে গুপ্তচর আর কেউ না, সেটা হচ্ছে জিম। এবং ইথান যখন বাইবেল দেখেছিল তখন সেখানে শিকাগোর একটা গোপন অ্যাড্রেস ছিল, আর জিম কিছুদিন আগেই সেই হোটেলে রাত কাটিয়েছিল। এবং জিমের যেখানে গুলি লেগেছিল ওই রক্তর স্যাম্পল আমি চেক করে দেখেছি, সেই রক্তটাও নকল ছিল। তো আমি তখনই বুঝতে পেরেছি যে এই সবকিছুর পেছনে মাস্টার মাইন্ড আমাদের অফিসার জিম, এবং সে বেঁচে রয়েছে এবং তার লক্ষ্য হচ্ছে তথ্য নেওয়া, টাকা নেওয়া এবং সেটা বাইরে বিক্রি করে দেওয়া। এবং এখানে ইথান জিমকে আরো বলে তুমি লিফটের উপর বসে থাকা আমার বন্ধুকে তুমিই মেরেছিলে। তবে এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, ওই ক্রিগার কিন্তু আগে থেকে আবার জিমের সাথে যুক্ত, আর এটাও ইথান জানে, আর এজন্যই ইচ্ছে করে ওকে সাথে নিয়েছিল এই মিশনে, যাতে সব তথ্য জিমের কাছে যায়। এবং জিম যখন জানবে যে ইথানের কাছে সকল ইনফরমেশন রয়েছে তখন জিম নিজে এসে ইথানের সাথে দেখা করবে, আর সেটাই কিন্তু আমরা দেখেছি হয়েছে। আর ইথান কিভাবে জানতে পারলো যে ক্রিগার জিমের সাথে রয়েছে? অ্যাকচুয়ালি ক্রিগারের হাতে যে চাকুটা ছিল সেটা দিয়েই সারা এবং আলেকজান্ডারকে মারা হয়েছিল, এবং ইথান এটা জানতে পারে যখন ক্রিগার ওর সাথে মিশনে গিয়েছে। কিন্তু তখন জিম বলে ওঠে দেখো তোমার এইসব কথা বলে এখন তার কোনো লাভ নেই, তুমি তো ফেসেই গিয়েছো,
আমরা তো এখান থেকে পালিয়ে যাব, টাকাগুলো নিয়ে পালিয়ে যাব, মাঝখান থেকে তুমি ফেসে যাবে। একদিকে অস্ত্র ব্যবসায়ী ম্যাক্স তোমাকে মারবে, অন্যদিকে সিআইএ আইএমএফ তো লেগেই রয়েছে। আর তখনই দেখা যায় জিমের স্ত্রী ক্লিয়ার করে কি ইথানের হাত থেকে $1 কোটি নিয়ে জিমকে দেয়। বাট ইথান তখন ওদেরকে বলে, দেখো আমি বেঁচে গিয়েছি কিনা যাই না, কিন্তু তোমরা ফেসে গিয়েছো। আর এই কথা বলেই ইথান করে কি তার গোপন চশমাটা বের করে, যার মধ্যে সেট করা ছিল একটা গোপন ক্যামেরা, এবং সেটার মাধ্যমে অন্যদিকে কিন্তু আইএমএফ এর যে ডিরেক্টর ক্রিটিস, যাকে আমরা ভিলেন মনে করেছিলাম, সে কিন্তু সবকিছু দেখে নিয়েছিল এবং জেনে যায় যে এই সবকিছুর পেছনে জিম দায়ী। আর এই কারণেই মূলত ইথান ক্রিটিসকে এখানে ডেকেছিল। তো বুঝতেই পারছো জিমের প্ল্যানিং এখানেই সব শেষ। সে ভেবেছিল $1 কোটি নিয়ে পালাবে, পুরো জীবন নিশ্চিন্তে বাংলাদেশের দৌলদিয়াতে এসে বিলাসিতায় পার করে দেবে। কিন্তু জিম যখন বুঝতে পারে উল্টো ইথান তাকে ফাঁসিয়ে দিয়েছে, সে পুরো খেপে যায় এবং ইথানকে মারার চেষ্টা করে। বাট তখনই ক্লিয়ার করে কি জিমকে থামানোর চেষ্টা করে, কিন্তু রেগে জিম তখন ক্লিয়ারকেই গুলি করে দেয়। আর সে ইথানকে ধাক্কা দিয়ে সোজা ট্রেনের ছাদে পৌঁছে যায় পালানোর জন্য, যাতে ওই টাকা নিয়ে হেলিকপ্টারে সে পালাতে পারে। তো জিম যখন হেলিকপ্টারে ঝুলে পড়ে তখন ইথানও ওর ঠ্যাং ধরে ঝুলে পড়ে। আর এভাবে বেশ কিছু দূর যাওয়ার পরে ট্রেন আর হেলিকপ্টার একটা টানেলের ভেতরে প্রবেশ করে। তো ইথান এখানে কোনোভাবে ওদেরকে পালাতে দিতে চাইছিল না, কিন্তু কোনোভাবে ওদের আবার থামাতেও পারছিল না। আর তখন ইথান ফাইনালি একটা প্ল্যান করে, সেটা হচ্ছে মানে এখানে অ্যাকশন দৃশ্যটা আমি জাস্ট সংক্ষেপে করে দিচ্ছি। তো যখন কোনোভাবে ইথান পেরে উঠতে পারে না, তখন ওর মনে পড়ে আরে আমার পকেটে না একটা সুইংগাম আছে। আর সে করে কি ওই সুইংগামটা হেলিকপ্টারে লাগিয়ে দেয়। আর আমরা তো জানি এই সুইংগামের পাওয়ারটা কি, একেবারে কলিকাতা হারবলের মতো পাওয়ার, ছোট হলে কি হবে। তো ওই সুইংগামটা লাগিয়ে দিয়ে ইথান করে কি ট্রেনে লাফিয়ে পড়ে এবং ওই হেলিকপ্টারটা ট্রেনের মধ্যে ব্লাস্ট হয়। আর এরই সাথে জিম এবং ক্রিগার সেখানেই মারা পড়ে। আর অন্যদিকে আমরা দেখি ক্রিটিস যে হাতে নাতে সেই অস্ত্র ব্যবসায়ী ম্যাক্সকে ধরে নেয়, যে সিআই এর ইনফরমেশন গুলো বিদেশে আমেরিকার শত্রুদের কাছে বিক্রি করতে চাচ্ছিল। তো যাই হোক, এর ফলে যেটা হয় পুরো ডিপার্টমেন্ট জেনে গিয়েছে ইথান বিশ্বাসঘাতক ছিল না, বরং জিম অনেক লম্বা সময় যাবত ডিপার্টমেন্টের সাথে বা আমেরিকার সাথে বেমানি করে আসছিল। তো এর কারণে যেটা হয় ইথানকে আবারও সম্মানের সহিত ডিপার্টমেন্টে ফিরিয়ে আনা হয় এবং তাকে প্রমোশন দেওয়া হয়। এরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা তো শেষ হয়, কিন্তু লাস্টে আমাদের দেখানো হয় যে আমাদের ইথানকে নতুন আরেকটা মিশন দেওয়া হয়েছে। আর এরই সাথে সাথে মিশন ইম্পসিবল 1 সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, অনেক পুরনো সিনেমা, অত ডিটেলসে আমি এক্সপ্লেন করতে পারলাম না বলে দুঃখিত। তবে তারপরও আশা করছি তোমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে আমরা মিশন ইম্পসিবলের ফার্স্ট সিনেমাটা সম্পর্কে জানলাম। কালকে আমরা মিশন ইম্পসিবলের আরেকটা সিনেমা সম্পর্কে জানবো, পার্ট 2 সম্পর্কে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।